রাকিব, তুই যদি লামিয়া ম্যাডামকে জড়িয়ে ধরে লামিয়া ম্যাডামের ঠোঁটে ঠোঁট লাগিয়ে লিপ কিস করতে পারিস 5 মিনিট ধরে, তাহলে আমি তোকে 5,000 টাকা দেব। এই মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে তোকে লিপ কিস করতে হবে। ইয়াসিন, আমিও তোর সাথে একমত। ইয়াসিন তোকে 5,000 টাকা দিবে, আমি তোকে 3,000 টাকা দিব। এই শরীফ, তুই কত দিবি? ভাই, আমি 1 টাকাও দিব না। কারণ আমি জানি এই রাকিবের জন্য একদম সহজ কাজ। কারণ রাকিব যে কোনো মেয়ের সাথে অলওয়েজ ফ্রি হয়ে যেতে পারে। সব মেয়েদের সাথে অলওয়েজ ফ্রি হয়ে যেতে পারি, কিন্তু ম্যাডামের সাথে তো আর পারবে না। এটা আর ফ্রি হওয়ার কোনো কথা না, এটা হচ্ছে লিপ কিসের কথা। তাও আবার জড়িয়ে ধরে 5 মিনিট ধরে লিপ কিস করতে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা শরীফ যেহেতু চাইতেছে না এখানে টাকা দিতে, তাহলে তোরা দুইজন টাকাটা রেডি রাখ। আর ওই তো আমার ক্রাশ লামিয়া ম্যাডাম আসতেছে, আমি আমার ক্রাশ লামিয়া ম্যাডামের সাথে একটু দেখা করে আসি। এই বলে রাকিব ওইখান থেকে চলে আসলো তার লামিয়া ম্যাডামের সামনে। রাকিবকে দেখে লামিয়া ম্যাডাম মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার রাকিব, কিছু বলবে নাকি? আমার পথ আটকে দাঁড়ালে যে। হ্যাঁ ম্যাডাম, একটা কথা বলার ছিল, তবে এখানে না, মাঠের মাঝখানে দাঁড়িয়ে। এরপরে আপনাকে কথাটা বলবো আমি। আপনি একটু মাঠের মাঝখানে আসতে পারবেন? মাঠের মাঝখানে তো অবশ্যই যেতে পারবো, কিন্তু কি এমন কথা বলবে যে মাঠের মাঝখানে নিয়ে গিয়ে এরপরে বলতে হবে? আরে ম্যাডাম, চলে না গিয়ে এরপরে নিজে শুনতে পারবেন কি কথা বলবো। এই বলে রাকিব লামিয়া ম্যাডামের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো ওইখান থেকে মাঠের মাঝখানে। আশেপাশে সবাই রাকিব আর লামিয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে লামিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি বলবে এখন বলো। আপনি চোখ বন্ধ করেন, আমি বলতেছি। লামিয়া চোখ বন্ধ করতেই রাকিব লামিয়াকে জড়িয়ে ধরে লামিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে কামড়ে ধরলো। হঠাৎ ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ হয়ে যেতেই লামিয়া তাড়াতাড়ি করে চোখ খুলতেই দেখতে পেল রাকিব তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে লিপ কিস করতেছে। লামিয়া রাকিবকে ছাড়ানোর চেষ্টা করতেছে। এদিকে রাকিব শক্ত করে জড়িয়ে ধরার কারণে লামিয়া কোনোভাবেই ছুটে আসতে পারতেছে না। এদিকে রাকিব নিজের মন মতো করে লামিয়া ম্যাডামের ঠোঁট চুষে চুষে খাচ্ছে করে। লামিয়া ম্যাডাম এমন জোরে রাকিবকে ধাক্কা দিল, রাকিব লামিয়া ম্যাডামকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেল। আশেপাশের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। লামিয়া ম্যাডাম লজ্জায় মাথা নিচু করে রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, এটা তুমি কি করলে? আমি তোমার ম্যাডাম হই, আর তুমি কিনা আমার ঠোঁটের সাথে তোমার ঠোঁট লাগিয়ে লিপ কিস করলে, তাও আবার কলেজের মাঠে একেবারে মধ্যেখানে দাঁড়িয়ে। আশেপাশে একবার তাকিয়ে দেখো, সবাই তাকিয়ে আছে। সবাই তাকিয়ে থাকুক, তাতে আমার কি? আমি তো আমার জিনিস খেয়ে ফেলেছি। ইস, আর 2-3 মিনিট যদি এভাবে থাকতে পারতাম, তাহলে তো আপনি আর নিজের মধ্যে কন্ট্রোলে থাকতে পারতেন না। তবে আপনিও রেসপন্স করেছেন, বেশ ভালোই হয়েছে। চলেন না আর একটু করি। তারা তো লিপ কিস আমি করাচ্ছি, খুব বেশি বেড়ে গেছিস তুই। এই বলে লামিয়া রাকিবের ওইখানে হালকা করে লাথি মেরে ওইখান থেকে চলে গেল। এইদিকে রাকিব ওইখানে হাত দিয়ে পা দুইটা ফাঁক করে হাঁটতে হাঁটতে চলে আসলো তার বন্ধুদের কাছে। রাকিবকে আসতে দেখে শরীফ বলতে লাগলো, বাহ মামা বাহ, তোর ভবিষ্যৎ তো দেখি খুবই অন্ধকার। অবশেষে কিনা ম্যাডাম তোর ভবিষ্যৎ অন্ধকার বানিয়ে দিল। তবে মামা, লিভ কেসগুলো কিন্তু অনেক সেই হয়েছে। এই, তোরা দুজন হাঁ করে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি টাকা বের করে টাকা দিয়ে দে। আগে বেচারা হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসুক। শালা, অবশেষে কিনা আমাদের থেকে 8,000 টাকা নিয়ে নিলি তুই। ভেবেছিলাম তোর জন্য এটা পসিবল হবে না, কিন্তু তুই তো এটা পসিবল করে দেখিয়েছিস। আর কখনো তোর সাথে অন্তত বাজি লাগাবো না। বাজি আবার লাগিস, তবে টাকা ধরিস না। এভাবে আরেকবার বলিস, ইস, ম্যাডামের ঠোঁট পুরাই কমলা লেবুর মতো। উফ, আমার তো আরও খাইতে মন চাইতেছে। কেমনে যে ম্যাডামকে গিয়ে বলি আরেকবার লিপ কিস করার জন্য। শালা, তোর যে ওইটা ফাটিয়ে দিয়েছে, এটা মনে নেই তোর? টাকাগুলো হাতে পেয়ে আবার লিপ কিস করার চিন্তা ভাবনা করতেছিস? আরে সালা, ওই রকম একটা মাল যদি পাইতাম তাহলে কি আর এমনি এমনি ছেড়ে দিতাম? একবার তো সুযোগ পেয়েছি, এখন থেকে তো বারবার এই সুযোগটা কাজে লাগাবো। যেহেতু ম্যাডাম কিছুই করে নাই, তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাডামেরও এটাতে আগ্রহ আছে। ভাই, এটা তুই জানিস ম্যাডাম আগ্রহ আছে নাকি আগ্রহ নেই? তবে একটা কথা মনে রাখিস, কলেজের সবাই কিন্তু এখন তোকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আর ম্যাডাম অসম্মানিত হবে। অসম্মানিত হওয়ার কি আছে? ম্যাডাম সবাইকে বলবে যে ম্যাডাম আমার সাথে রিলেশন করে, এটার জন্য আমাকে লিপ কিস করেছে। তাহলেই তো আর কেউ কিছু বলবে না।
তুই মনে হয় ভুলে গেছিস, উনি হচ্ছে এই কলেজের ম্যাডাম, আর তুই হচ্ছিস এই কলেজের ছাত্র। ম্যাডাম আর ছাত্রের মধ্যে কোনো সম্পর্ক হয় না। হ্যাঁ জানি জানি, তোদের এসব ফালতু কথা বাদ দে। আর এক কাজ কর, তোরা ক্লাসরুমে যা, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ওইটা আগে চেক করতে হবে, না হলে তো পরে আবার সমস্যা হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যা, আর বেশি করে পানি খেয়ে এরপরে ওয়াশরুমে যা, তাহলে তুই তোর ওইটা চেক করতে পারবি মরে গেছে নাকি এখনো বেঁচে আছে। রাকিব তাড়াতাড়ি করে চলে আসলো ক্যান্টিনে। এক বোতল পানি খেয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। রাকিব তার ওইটা চেক করতে থাকুক, এদিকে লামিয়া কি করতেছে আমরা দেখে আসি। লামিয়া ওইখান থেকে সোজা চলে আসলো তার ক্যাবিনে। এসে দেখে সকল স্যার ম্যাডামরা বসে আছে। লামিয়া কেবিনের ভিতরে প্রবেশ করতেই মিতালি ম্যাডাম বলতে লাগলো, লামিয়া, তোমার কাছে আমি কখনো এটা আশা করি নাই। তুমি কিনা অবশেষে এক স্টুডেন্টের সাথে এরকমের কাজ করলে। আমরা তোমাকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখি তুমি ওই ছেলের সাথে এই রকমের রং তামাশা শুরু করে দিয়েছো। মিতালি ম্যাডাম, আপনি হয়তো জানেন আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই হাসি খুশিভাবে কথা বলি, কিন্তু এই ছেলেটা যে আমার সাথে এরকম করবে এটা কি আর আমি আগে থেকে জানতাম? তারপরেও এই ছেলে আমার সাথে যা করেছে এটার বদলে আমি তার মিডল স্ট্যামে লাথি মেরে চলে এসেছি। হয়তো এখন সে হাসপাতালে পড়ে থাকবে। তারপরেও কলেজের সবাই কিন্তু এই ব্যাপারটা দেখেছে। এখন যদি এই ব্যাপারটার উপর মহলে যায় তাহলে কি হতে পারে বুঝতে পারতেছো? ম্যাডাম, আমি আপনাকে এটা বোঝাতে পারছি না যে আমি ওই ছেলের সাথে ইচ্ছে করে এগুলো করি নাই। আপনারা তো সবসময় দেখেছেন আমি সকল স্টুডেন্টের সাথে কথা বলি। সে বলেছিল সে আমাকে একটা কথা বলবে, এটার জন্য মাঠের মাঝখানে নিয়ে গেছে। আমি যদি জানতাম এরকমটা কিছু করবে তাহলে আমি কখনোই যাইতাম না। আর উপর মহল থেকে যদি কিছু বলে ওইটা আমি দেখে নিব। এই বলে লামিয়া তার চেয়ারে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ঘন্টা দিয়ে দিতেই লামিয়া চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে রাকিব এখনো আসে নাই। অন্যদিকে রাকিব তার ওইটা চেক করা শেষ করে ক্লাসরুমের সামনে আসতেই দেখতে পেল লামিয়া মাত্র ক্লাসরুমে প্রবেশ করেছে। লামিয়াকে দেখিয়ে রাকিব মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কামিং। রাকিব লামিয়ার সামনে দিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় লামিয়া রাকিবকে দাঁড়া করিয়ে রাকিবের দুই গালে ঠাস ঠাস করে দুটা চড় মেরে বলতে লাগলো, রাকিব, বেয়াদবির একটা সীমা থাকে, বুঝেছো? তুমি এরকমটা করবে আগে যদি জানতাম তাহলে আমি কখনোই যাইতাম না। তোমার জন্য প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাকে কতটা বাজে কথা বলতেছে। ম্যাডাম, ওরা যেহেতু আপনাকে বাজেভাবে কথা বলতেছে, একবার যেহেতু আপনি বাজে কাজ করে ফেলেছেন, তাহলে এখন থেকে প্রত্যেক দিন আমার সাথে করেন, তাহলে দেখবেন আর কেউ কিছু বলবে না। রাকিব, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। তুমি কিন্তু আমার স্টুডেন্ট, এটা তুমি ভুলে যাও নাই। আর আমি কিন্তু তোমার ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমি এটা ভুলে যাই নাই। তবে আপনার মতো হট ম্যাডাম যদি ক্লাসরুমে থাকে তাহলে তো এমনিতেই মাথা নষ্ট করে ফেলার মতো উপক্রম হয়। আর আজকে তো আমি আবার আপনার সাথে লিপ কিস করেছি, তবে আপনার ঠোঁটগুলো কিন্তু কমলার চাইতেও মিষ্টি। আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনার ঠোঁটগুলো। রাকিব, তুমি তোমার সিটে যাও। তোমার সাথে যত বেশি কথা বলবো তত আরো বেশি রাগ উঠবে আমার। আমি আর পারবো না তোমার সাথে কথা বলতে। ম্যাডাম চলেন, আরেকবার হয়ে যাক। এবার একেবারে 10 মিনিট, একদম 1 মিনিটও কম হবে না। প্লিজ চলেন ম্যাডাম। রাকিবের কথা শুনে লামিয়া চোখ দুইটা লাল করে রাকিবের দিকে তাকাতে রাকিব আর কিছু না বলে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো তার সিটে। চুপচাপ হয়ে বসে আছে এমন সময় ইয়াসিন বলতে লাগলো, কিরে রাকিব, আবার ম্যাডামকে বলেছিলি নাকি লিপ কিসের কথা? ম্যাডাম যে এইভাবে তোর উপর রেগে গেল? হ্যাঁ বলেছিলাম, এখন এটার জন্যই ম্যাডাম রেগে গেছে। তবে এখন থেকে প্রত্যেক দিন এটা বলবো, আর যখনই সুযোগ পাবো ঠিক তখনই ম্যাডামের সাথে ইটিস পিটিস করব। আচ্ছা, ওইটা না হয় করবি, কিন্তু এখন তোর এইটার অবস্থা ঠিক আছে তো, নাকি ইঞ্জেকশন দিতে হবে? একদম ঠিক আছে। নিচে ছোট প্যান্ট পরে আসার কারণে তেমন বেশি লাগে নাই। যাই হোক, ম্যাডামকে দেখবি কিছুক্ষণ পর আবারও বিরক্ত করব। রাকিব তার বন্ধু বান্ধবীর সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম একটা লেখা দিতেই রাকিব তাড়াতাড়ি করে লেখাটা শেষ করে লামিয়াকে ডাক দিতেই লামিয়া রাকিবের কাছে এসে নিজের দিকে ঝুঁকে খাতাটা দেখতে লাগলো। এইদিকে রাকিব লামিয়া ম্যাডামকে ফিসফিস করে বলতে লাগলো, লামিয়া ম্যাডাম, আপনার কালো ওইটা কিন্তু দেখা যাইতেছে, আর আপনার বুকে মনে হয় তিল আছে একটা, তাই না? রাকিবের কথা শুনে লামিয়া তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁতের সাথে দাঁত লাগিয়ে লামিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আমি ভেবেছিলাম তুমি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু এখন তো দেখি তুমি লুচ্চা নাম্বার 1 বললেও ভুল হবে, কম হবে। তুমি তো দেখি আমার ভেতরে কি ওই সব কিছু বলে ফেলতে পারতেছো। ম্যাডাম, আপনার উপরে নজর পড়ে গেছে। আর আপনাকে তো আগে থেকেই ভালো লাগে। সেই প্রথম দিন শাড়ি পরে এসেছিলেন, নীল শাড়ি। ইস, তখন তো আপনাকে প্রচুর হট লাগছিল। তখন যদি ম্যাডাম আপনাকে আদর করতে পারতাম, আমার জীবনটা সার্থক হয়ে যেত। রাকিব প্লিজ এইসব কথা আর বলবে না আমাকে। বারবার বলতেছি আমি তোমার টিচার, তারপরেও কেন এসব কথা বলতেছো? ম্যাডাম, নিজেকে যে কন্ট্রোল করতে পারতেছি না, এটার জন্য আর কি আপনার সাথে এরকমভাবে কথাবার্তা বলতেছি। চলেন না ম্যাডাম, আর একটু করি। কি করবে তুমি আরেকটু? কি করব বুঝতে পারতেছেন না? চলেন না আর একটু জড়িয়ে ধরে আপনার ঠোঁটের স্বাদ গ্রহণ করি। থুর, তোমার ক্লাসই করবো না, গেলাম আমি এখন। এই বলে লামিয়া ম্যাডাম চলে গেল সামনে। এদিকে রাকিব বারবার ইশারা করে ডাকতেছে, কিন্তু লামিয়া ম্যাডাম আর রাকিবের সামনে আসতেছে না। পাশে বসে থাকা রফিক বলতে লাগলো, মামা তুই তো দেখি খুব একটা সুবিধার লোক না। ম্যাডামের ভিতরে কি আছে তুই সব দেখে ফেলেছিস? দেখার জন্য ম্যাডাম নিচের দিকে ঝুঁকেছিল, তার জন্যই তো দেখেছি আমি। তবে মামা, ম্যাডাম কিন্তু পুরাই অস্থির একটা মাল। এই মালটাকে আমার লাগবেই লাগবে। ভাই তোর লাগবে নাকি? লাগবে না, এটা আমার দেখার দরকার নেই। তোর যদি একান্ত লাগে তাহলে তুই একান্তই ম্যাডামকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। তবে আবার এমন কিছু করে ফেলিস না যাতে ম্যাডামের মান সম্মান চলে যায়। আরে না, ম্যাডামের মান সম্মান যাবে না। কিন্তু মামা, আমার তো অবস্থা টাইট। ম্যাডামকে তো আমার লাগবেই লাগবে। এটার জন্যই তো বললাম তুই ম্যাডামকে নিয়ে একান্তই কোথাও থেকে ঘুরে আয়, যেখানে তোদের কেউ বিরক্ত করবে না। রফিক এসব কথা বলতেছে, এদিকে লামিয়া ম্যাডাম রাকিবের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এই ছেলেকে তো কিছু একটা করতে হবে, না হলে তো আমার মান সম্মান চলে যাবে। এই ছেলের চোখ তো এতটা ভেতরে চলে যাবে, আমি চিন্তা ভাবনাই করতে পারি নাই। আমার বুকে তিল আছে এটাও দেখে ফেলেছে, শালা কপালটাই খারাপ আমার। আজকে সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম আল্লাহ ভালো জানে। লামিয়া মনে মনে এসব কথাবার্তা বলতেছে। এদিকে রাকিব ম্যাডামের দিকে তাকিয়ে ঠোঁটে কামড় দিতেছে তার। ম্যাডাম দেখেও না দেখার ভান করে বসে আছে। বেশ কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যেতে লামিয়া ম্যাডাম বলতে লাগলো, বাকি যে পড়াগুলো দিয়েছিলাম সেই পড়াগুলো কমপ্লিট করে আসবে সবাই। আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওই ম্যাডাম, একটু দিয়ে যান না। রাকিব এখন আসলে কিন্তু খুব খারাপ হবে তোমার। অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি খুব বাজে ব্যবহার করতেছো আমার সাথে। এটার জন্য কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। আপনি যা ইচ্ছে তাই করেন। প্রিন্সিপাল স্যার যদি আমাকে এসে জিজ্ঞেস করে, তাহলে আমি বলে দিব আপনি আমার গার্লফ্রেন্ড। তখন তো আর প্রিন্সিপাল স্যার আমাকে কিছু বলতে পারবে না। প্রিন্সিপাল স্যার তোমাকে কিছু বলতে পারবে নাকি পারবে না এটা পরে দেখার বিষয়, কিন্তু আমি তোমাকে কি করব এটা আমি নিজেও জানি না। এই বলে লামিয়া ম্যাডাম এখান থেকে চলে গেল। এদিকে রাকিব তার বন্ধুদের সাথে কথা বলতেছে, এমন সময় পাশে বসে থাকা একটা মেয়ে বলতে লাগলো, রাকিব, অবশেষে তুমি ম্যাডামের পিছনে পড়লে। কয়েকদিন তো আমার পিছনেই লেগেছিলে। আমাকে কি আর ভালো লাগে না নাকি? তোমার পিছনে তো অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু তুমি পাত্তা দাও নাই। ভেবেছিলে আমাকে তোমার পিছনে ঘোরাবে, তাই না? এখন তো আমি একজনকে পেয়ে গেছি। এই একজনই হবে আমার জীবন সঙ্গী। ও আচ্ছা, তবে একটা কথা মনে রাখো, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে শান্তিতে থাকতে দিব না। যেমন তুমি ম্যাডামের সাথে এরকম করছিলে, ম্যাডাম দেখবে একসময় তোমাকেও এমন শিক্ষা দেবে, তুমি বুঝবে। ধুর, তোমার সাথে কথা বলাই আমার বেকার। তুমি আর আমার সাথে কথা বলবে না। এই বলে রাকিব চলে আসলো ক্লাসরুমের থেকে বাহিরে। লামিয়া ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলো রাকিব। বেশ কিছুক্ষণ পর চলে আসলো লামিয়া ম্যাডামের কেবিনে। লামিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে রাকিব বলতে লাগলো, ম্যাডাম, ভিতরে আসতে পারি? লামিয়া মাথা উঁচু করে দেখে রাকিব দাঁড়িয়ে আছে দরজার সামনে। রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে লামিয়া বলতে লাগলো, তুমি আবার এখানে এসেছো কেন? তোমাকে কি বলেছিলাম এখানে আসার জন্য? যাও গিয়ে ক্লাস করো। ম্যাডাম, ক্লাস তো করব, কিন্তু এই ব্যাটার তো আর মানতেছে না। এই ব্যাটা তো বারবার আপনার কাছে আসতে চাইতেছে। এটার জন্যই তো আমি চলে এসেছি। রাকিব তার নিচের দিকে ইশারা করে কথাটা বলতেই লামিয়া বলতে লাগলো, রাকিব, এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। তুমি কিন্তু বেশি বলে ফেলতেছো। যদি আমি উঠে এসে ধরি তাহলে কিন্তু একেবারে ওই ঘ্যাচাং করে কেটে ফেলবো।
থাক, কাটার দরকার নেই। আমি এখন চলে যাই। আপনাকে তো দেখে ফেলেছি, এখন আমি এটাকে একটু ক্লাসে গিয়ে শান্ত করি। এই বলে রাকিব ওইখান থেকে চলে আসলো ক্লাসরুমে। একবার লাস্টের বেঞ্চে গিয়ে তার বন্ধুদের সাথে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রাকিবের বন্ধু ইয়াসিন বলতে লাগলো, কিরে মামা, তোর অবস্থা দেখি পুরোই খারাপ। তাড়াতাড়ি বাসায় চলে যা, না হলে তো এখানে একেবারে সবকিছু নষ্ট করে দিবি। আরে না, কিছুই হবে না, তুই একদম নিশ্চিন্তে থাক। আর হলে লামিয়া ম্যাডাম তো আছে, লামিয়া ম্যাডামের কাছে চলে যাব, উনি যা করার তাই করবে। রাকিব নিজেকে কন্ট্রোল করে কয়েকটা ক্লাস করে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর লামিয়া ম্যাডাম বাহিরে আসতেই রাকিব লামিয়া ম্যাডামকে ফ্লাইং কিস দিয়ে বলতে লাগলো, ওই হ্যালো ম্যাডাম, আপনাকে সো হট লাগতেছে, আসবো নাকি আমি? যদি জুতো পেটা খেতে চাও তাহলে আসতে পারো, আমার জুতো রেডি আছে। 2টা মারলে 2টা জায়গায় দাগ বসে যাবে, আর এলাকার মানুষকে মুখ দেখাতে পারবে না তুমি। অবশেষে কিনা আপনি আমাকে জুতা পেটা করতে চান, এটা কিন্তু একদম ঠিক না ম্যাডাম। জুতা পেটা করা ছাড়া অন্য কিছু তো করতে পারেন। কলেজের মাঝখানে নিয়ে এসে যা করেছিলাম ওইটা করলেও তো পারেন। রাকিব, বেশি বেশি হয়ে যেতেছে। এই বলে লামিয়া ম্যাডাম চলে আসলো কেবিনের ভিতর। অন্যদিকে রাকিব মুচকি একটা হাসি দিয়ে তার বন্ধুদেরকে নিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের আড্ডাখানায়। আজকে আর ক্লাস করবে না। রাকিব বসে বসে সিগারেট খাইতেছে আর বলতেছে, মামা, কাম তো হয়ে গেছে, এখন তো কিছু একটা করতেই হবে। যদি কিছু না করি তাহলে আমার মান সম্মান একদম নষ্ট হয়ে যাবে। ভাই, তোর আবার মান সম্মান? তুই ম্যাডামের সামনে গিয়ে যদি শার্ট উঁচু করে দেখাতে পারিস আর বলতে পারিস এরকম কথা, তাহলে তোর আবার মান সম্মান থাকবে? আমি তো চিন্তা ভাবনা করছি তোর আবার মান সম্মান কখনো ছিল নাকি। আমি তো মনে করি তোর মান সম্মান কখনো ছিলই না আর কখনো থাকবেও না। ভাই, তোরা আমাকে এইরকমভাবে বলতে পারলি? যাক, তোদের কাছে অন্তত এটা আশা করি নাই। তবে তোদের দুজনের থেকে 8,000 টাকা নিয়েছি, এই 8,000 টাকার প্রতিশোধ করা আমার কাছ থেকে। এইভাবে নিতে চাস নিতে পারিস, কোনো সমস্যা নেই। এই টাকা দিয়ে ম্যাডামকে আমি ম্যাডামের উপহার দিব। শালা, তুই তো একেবারে পাক্কা লুচ্চে হয়ে গেছিস। লুচ্চে বললে ভুল হবে, তুই শয়তানের হাড্ডি হয়ে গেছিস। তোর এই শয়তানের জন্য আবার দেখিস উল্টে তোর ওপর এসে যেতে বিপদ না পড়ে। রাকিব এইসব কথাবার্তা বললে তার বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল বাসায়। অন্যদিকে লামিয়া ম্যাডাম কলেজ ছুটির পর বাইরে বের হয়ে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় পাশ থেকে জুনিয়র একটা ছেলে বলে উঠল, ম্যাডাম, কলেজের মাঝখানে লিপ কিসটা কিন্তু অনেক দারুণ ছিল। আপনি রেসপন্স করলেই বাকিটা ইতিহাস হয়ে যাইতো। ইস, রাকিব আপনার সাথে এইরকম করতে পারলো, ভাবতেই কেমন যেন লাগতেছে। লামিয়া ছেলেটার কথা শুনতে শুনতে ওইখান থেকে চলে গেল। কারণ সে জানে এখন যদি বেশি কথা বলে তাহলে আরো বেশি কথা বাড়বে। যত চুপ করে থাকা যায় ততই ভালো। বেশ কিছুক্ষণের মধ্যে লামিয়া চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই লামিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়া সোজা তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সোফায় বসতে বসতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও আম্মু, অনেক গরম লাগতেছে, ফ্যানটা ছাড়ো। হঠাৎ তোর গরম লাগতেছে কেন? হেঁটে হেঁটে বাসায় এসেছিস নাকি যে তোর গরম লাগছে? হেঁটে হেঁটে না আসলে কি আর বলতাম ফ্যানটা ছাড়ার জন্য? তাড়াতাড়ি ফ্যানটা ছাড়ো। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে ফোনটা হাতে নিয়ে টিপাটিপি করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যা 7টা। লামিয়া বসে আছে এখনো সোফায়। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে রাকিব বলতে লাগলো, ম্যাডাম, আমি রাকিব বলছিলাম। আপনি তো আর করতে দিলেন না। এখন তো আমি বাসায় থাকতে পারতেছি না, ঘুমাতেও পারতেছি না। আপনার বাড়ির ঠিকানাটা একটু দেন, আমি আপনার বাড়ির সামনে আসি। রাকিব, তোমার কিন্তু সাহস বেড়ে যাইতেছে। আজকে সারা দিন তুমি আমাকে জ্বালাতন করেছো, আমি তোমাকে কোনো কিছুই বলি নাই। ফোন দিয়ে এইসব বলতেছো, এখন কিন্তু প্রচুর খারাপ হয়ে যেতেছে। ও ম্যাডাম, ম্যাডাম একটু বোঝার চেষ্টা করেন। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারতেছি না। আমার এই দুষ্টু দুষ্টু মন আপনার সাথে দুষ্টু দুষ্টু কথা বলতে চায় আর জড়িয়ে ধরে আপনাকে কিস করতে চাই। তোমাকে যদি আমি এখন আমার সামনে পাইতাম তাহলে তোমার ঘাড় ভেঙে শিয়ালের হাতে ধরিয়ে দিতাম। খুব লাফালাফি করতেছো। কালকে তুমি কলেজে আসো, এরপরে দেখতেছি বেশি করতেছো না। এই বেশির ফল কালকে তুমি পাবে। ফোনটা রাখো। এই বলে লামিয়া কলটা কেটে দিল। এদিকে লামিয়ার আম্মু লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে লামিয়া, কি হয়েছে? তুই কার সাথে আবার ফোনে রাগারাগি করছিস?
আর কাকে এসব বলছিস? আর বইলো না আম্মু, আমাদের কলেজে একটা দুষ্টু ছেলে আছে, এই দুষ্টু ছেলেকে বলেছি। অনেক বেশি দুষ্টুমি করে সে। আজকে একটু দুষ্টুমির পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই আর কি একটু ফোন দিয়ে বকাবকি করলাম। ও আচ্ছা, যাই হোক, খাবার টেবিলে আয়, রাত অনেক হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবি, আবার কালকে কলেজে যেতে হবে। সকালবেলা উঠতে না পারলে আবার আমার সাথে চেঁচামেচি করবি। লামিয়া খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করতেই রাকিবের মুখটা তার সামনে ভেসে উঠল, আর সেই রোমান্টিক সিনটা দেখতে লাগলো। এটা দেখে লামিয়া মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, এই ছোট্ট ছোট্ট ছেলেদের মধ্যে যে এত রোমান্টিক আছে, এটা আমি আগে জানতাম না, এখন জানতে পারলাম। কালকে তো তাকে কিছু একটা করতেই হবে, না হলে তো সে প্রত্যেক দিন এইরকম করবে আমার সাথে। এরকম করলে তো আবার আমার সমস্যা হবে, পরে তার জন্য আর শিক্ষকতা করতে পারবো না। লামিয়া এসব চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এসব চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। অন্যদিকে রাকিব বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই আবারও লামিয়া ম্যাডামের কথা মনে পড়ে গেল রাকিবের। ইস, ম্যাডামের সাথে যদি এখন কথা বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। থাক, আজকে আর বেশি বিরক্ত করব না। আজকে প্রচুর বিরক্ত করে ফেলেছি, কালকে আবার বিরক্ত করব। এখন একটু ঘুমাই। এই বলে রাকিব ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। অন্যদিকে রাকিবের বন্ধু ইয়াসিন আর ফারুক বসে আছে একসাথে দোকানে। এমন সময় ইয়াসিন ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ফারুক, দেখলি রাকিবের কি অবস্থা? এক চান্সে সে ম্যাডামের কত দূরে চলে গেছে। ধুর, কেন যে আমরা বলতে গেলাম এরকম কাজ করতে। এখন তো শালা ম্যাডামকে পেয়ে গেল। কই ভাবছিলাম আমি ম্যাডামকে বিয়ে করে আমার বাড়ির বউ করে আনবো, কিন্তু তা তো আর হলো না। শালাই চিন্তা বাদ দিয়ে দে, ম্যাডাম এখন রাকিবের হয়ে গেছে। দেখি না রাকিব ম্যাডামকে কত কিছু বলেছে। ম্যাডাম রাকিবের কথা শুনে তেমন বেশি রিয়্যাক্ট করে নাই। ম্যাডাম মনে হয় রাকিবের কাছে এটাই আশা করে। কিন্তু মামা, আমি চিন্তা ভাবনা করতেছি অন্য একটা ব্যাপার নিয়ে। ম্যাডামকে যে জড়িয়ে ধরে কিস করেছে, ম্যাডাম তেমন বেশি রেসপন্স করে নাই। কিন্তু ক্লাসে যে রাকিব ম্যাডামকে ওই রকম কথা বলেছে, ওইটাতেও ম্যাডাম কিছুই বলে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাডাম নিজেই চাচ্ছে রাকিবকে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি এই বুদ্ধিটা কাজে লাগাই তাহলে আমরা বুঝতে পারবো ম্যাডাম রাকিবকে চায় নাকি চায় না। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল, আমিও শুনতে চাই। যদি মনে হয় এই বুদ্ধিটা কাজে লাগবে তাহলে এই বুদ্ধিটাই কাজে লাগাবো। ফারুক ইয়াসিনকে তার বুদ্ধিটা বলে দিল। এদিকে ইয়াসিন ফারুকের কথা শুনে বলতে লাগলো, মামা, একদম পারফেক্ট প্ল্যান করেছিস। এই প্ল্যানের মাধ্যমে আমরা অবশ্যই জানতে পারবো। তাহলে কাল থেকে শুরু করে দিই, কি বলিস? হ্যাঁ, শুরু তো করব, কিন্তু আবার তো একটা জিনিসে ভয় হচ্ছে। যদি ম্যাডাম জানতে পারে এরকম কোনো কিছুই রাকিব করে নাই, তাহলে কি হতে পারে বুঝতে পারতেছিস? আরে শালা, আগে থেকে এসব চিন্তা ভাবনা করিস কেন? আগে চল গিয়ে দেখি, এরপর পরিস্থিতি বুঝে কোপ দেওয়া যাবে। ফারুক এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে তারা তাদের প্ল্যান সাকসেসফুল ভাবে তৈরি করে ওইখান থেকে দুজন বিদায় নিয়ে চলে গেল দুজনের বাসায়। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। রাকিব ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু খাবার রেডি করতেছে। রাকিবকে সুন্দরভাবে সেজে নিচে নামতেই বলতে লাগলো, কিরে রাকিব, এভাবে আজকে সেজে গুজে যাইতেছিস? মনে হচ্ছে তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছিস। গার্লফ্রেন্ড থাকলে বলতে পারিস, তোর আম্মু তোর গার্লফ্রেন্ডকে তোর কাছে এনে দেবে। আম্মু, আমি যদি সেজে গুজে না যাই তাহলে তো তুমি বকাবকি করো। আজকে একটু সেজে গুজে যাইতেছি আর এখন বলতেছো আমার গার্লফ্রেন্ড আছে? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তুই এইভাবে সেজে গুজে আগে তো কখনো যাস নাই, আজকে কেন যাইতেছিস? ওই তো বললাম, মনে একটু রং লেগেছে, এটার জন্য যাইতেছি। এখন এত বেশি কথা না বলে খাবার দাও। রাকিব খাবার টেবিলে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ইয়াসিন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইয়াসিন বলতে লাগলো, কিরে শালা, কোথায় আছিস? তাড়াতাড়ি কলেজে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এইদিকে লামিয়া ম্যাডাম তো সে কখন চলে এসেছে। এই তো মামা বাড়ি থেকে বের হয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ফোনটা রাখ। এই বলে রাকিব কলটা কেটে দিল। অন্যদিকে ইয়াসিন আর ফারুক লামিয়া ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম, রাকিব আপনার নামে একটা চিঠি দিয়েছে, আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। এই নিন চিঠিটা, একটু পড়ে তাকে উত্তরটা জানিয়েন। আচ্ছা দাও, আমি সময় পেলে চিঠিটা পড়ে এরপরে উত্তরটা জানিয়ে দিব। ইয়াসিন চিঠি দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে লামিয়া ম্যাডাম চিঠিটা নিয়ে চলে আসলো তার কেবিনে।
বেশ কিছুক্ষণ বসে থেকে হঠাৎ যেই উঠে চলে যেতে যাবে এমন সময় চিঠিটার কথা মনে পড়ল। চিঠিটা খুলে পড়তেই লামিয়া ম্যাডাম প্রচুর রেগে গেল। চিঠির মধ্যে কি আছে এটা না হয় আপনারা পরেই জানতে পারবেন, এখন তাহলে একটু সিন দেখে নেন। ঘন্টা দিতেই লামিয়া ম্যাডাম চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে রাকিব একদম পিছনের বেঞ্চে বসে আছে। লামিয়া ম্যাডাম রাকিবের কাছে এসে রাকিবের গালে ঠাস ঠাস করে দুইটা চড় মেরে দিয়ে বলতে লাগলো, রাকিব, কালকে তুমি আমাকে অনেক জ্বালাতন করেছো, আজকে তুমি এমন কিছু লিখবে এটা আমি কখনোই আশা করি নাই। তুমি আমার স্টুডেন্ট হয়ে আমার সাথে কুকর্ম করার জন্য প্রস্তাব দাও, তাও আবার 10,000 টাকা দিয়ে আমার সাথে কুকর্ম করতে চাও। মানে ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনার কথার মানে কিছুই বুঝতেছি না। আমি তো আপনাকে এমন কিছু লিখিও নাই যে আপনি এইভাবে আমাকে মারবেন। আমি মেনে নিলাম আপনাকে কালকে আমি অনেক বিরক্ত করেছি, কিন্তু এই না যে আমি আপনার নামে এইভাবে কুকর্ম খারাপ কিছু লিখে আপনাকে দিব। তাহলে এই চিঠিটা কে লিখে দিয়েছে? আমি নিজে লিখে এনেছি নাকি? লামিয়া রাকিবের হাতে চিঠিটা দিয়ে বলতে লাগলো কথাটা। এদিকে রাকিব চিঠিটা ভালোভাবে খুলে হাতের লেখা দেখে ইয়াসিনের দিকে তাকাতেই দেখতে পেল ইয়াসিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব ইয়াসিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইয়াসিন, আমি কখনো আশা করি নাই যে তুই এইরকমটা করবি আমার সাথে। ম্যাডাম, যাই হোক, আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনার সাথে অনেক খারাপ কিছু করে ফেলেছি গতকালকে। দরকার পড়লে আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ মাফ করে দেন আমাকে। লামিয়া ম্যাডাম কিছু না বলে সোজা চলে আসলো সামনে, তার ক্লাস করাতে লাগলো। এদিকে রাকিব লামিয়া ম্যাডামের ক্লাসটা শেষ করে ব্যাগ নিয়ে চলে আসলো বাহিরে। ইয়াসিন ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখলি ফারুক, এখন আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে গেছে। আমি বলেছিলাম এরকম কিছু একটা করলে নিশ্চয়ই কিছু একটা হবে। এরপরও আমরা নিজেদের অপরাধে এতটুকু পৌঁছে গেছি। এখন তো আমরা রাকিবের কাছে কিভাবে মাপ চাইবো সে তো চলে গেছে। তার কাছে মাপ চাওয়ার দরকার নেই। সে দেখবি একসময় এমনিতেই আমাদের কাছে এসে আমাদের সাথে কথা বলবে। এখন চলে গেছে, বিকেলবেলা দেখবি ঠিক আড্ডাখানায় চলে গেছে। ফারুক আর ইয়াসিন, তোদের এটা হচ্ছে ভুল ধারণা। রাকিব আর কখনোই আমাদের সাথে হয়তো কথা বলবে না। আজকে তোরা যেই কাজটা করলি, এই কাজের জন্য রাকিব তোদের কাছে কখনোই আশা করে না। তোদেরকে নিজের বন্ধু না, নিজের ভাই হিসেবে কথাবার্তা বলতো, আর সেইখানে কিনা তোরা এরকম কিছু করলি। হ্যাঁ, আমরা করলাম। যাই হোক, এখন এসব বাদ দে। আমরা আবার আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চাই না। ঠিকমতো ক্লাস কর, বিকেলবেলা দেখা যাবে। রাকিব না আসলে আমরা তাকে তার বাড়ি থেকে নিয়ে আসবো। ফারুক এসব কথাবার্তা বলতেছে, অন্যদিকে রাকিব কলেজ থেকে সোজা চলে গেল বাসায়। রাকিবকে আজকে তাড়াতাড়ি চলে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে রাকিব, কিছুক্ষণ আগে কলেজে গেলি, এখন এত তাড়াতাড়ি চলে আসলি? কোনো সমস্যা হয়েছে নাকি? আগে তো কখনো এই রকম ভাবে চলে আসিস নাই, হঠাৎ আজকে চলে আসলি? নাম্মু, কোনো সমস্যা হয় নাই, পেটে ব্যথা করছিল, পরে আর থাকতে না পেরে চলে আসলাম। ও আচ্ছা, গ্যাস্ট্রিকের কারণে হয়তো পেট ব্যথা করতেছে। টেবিলের উপরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট রাখা আছে, খেয়ে এরপর গিয়ে কিছুক্ষণ রেস্ট কর, দেখবি ব্যথা কমে যাবে। রাকিব চলে গেল তার রুমে, বিছানায় শুয়ে পড়লো আর মনে মনে তার বন্ধুদের কথা চিন্তা ভাবনা করতে লাগলো। এইসব চিন্তা ভাবনা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম থেকে উঠে রাকিব বসে আছে, ঘড়িতে তাকাতেই দেখতে পেল বিকাল 4:45। রাকিব ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। অন্যদিকে রাকিবের বন্ধু বান্ধবরা বসে আছে আড্ডাখানায়। এমন সময় ইয়াসিন বলতে লাগলো, কিরে, এখনো তো আসলো না রাকিব? তুই রাকিবের আম্মুর কাছে ফোন দিয়ে খবর নিয়েছিস নাকি? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে রাকিবের আম্মুর কাছে ফোন দিয়ে খবর নিয়েছিলাম। রাকিবের আম্মু বলেছে যে রাকিব ঘুমিয়ে আছে, এখনও উঠে নাই। তার নাকি পেটে ব্যথা করছিল, তাই চলে গেছে। আরে না, তার আবার কেন পেট ব্যথা করবে? সে আমাদের সাথে রাগ করে চলে গেছে। সন্ধ্যার দিকে প্রাইভেট আছে, প্রাইভেটে তো যাবে, তখন না হয় জিজ্ঞাসা করবো কেন এত বেশি আমাদের সাথে রাগ করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আমাদের সাথে সে রাগ করে কখনোই থাকতে পারবে না। ইয়াসিনের এইসব কথাবার্তা বলতেছে, অন্যদিকে লামিয়া বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, এই লামিয়া, আমি আর তোর আব্বু গ্রামে যাব, তুই বাসায় ভালোভাবে থাকিস কিন্তু। কয়দিনের মধ্যে যাবে তোমরা? গ্রামে গেলে তো 2-3 দিন থাকতেই হবে। 2-3 দিন না থেকে তো আর কোনো কিছু করতে পারবো না। জায়গা জমির ঝামেলা এইসব 2-3 দিনে শেষ করে একেবারে চলে আসবো। আচ্ছা আম্মু, 2-3 দিন তোমরা থেকে আসো, আমি 2-3 দিন ভালোভাবে থাকতে পারবো। আজকে তো রান্না করেই দিয়ে গেছো, কালকে থেকে না হয় আমি নিজেই রান্না করে খাবো।
লামিয়া এইসব কথাবার্তা বলতেছে এমন সময় লামিয়ার আব্বু সবকিছু রেডি করে নিয়ে চলে আসলো নিচে। লামিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল তারা দুজন গ্রামের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাস কাউন্টারে। অন্যদিকে লামিয়া চুপচাপ বসে বসে টিভি দেখতেছে আর ফোনের দিকে তাকাচ্ছে। লামিয়া নিজেই বুঝতে পারতেছে না তার মন কি চাইতেছে। রাকিব তো সেই সকালবেলা ক্লাস শেষ করে চলে গেছে, এরপরে তো আর একবারও আসে নাই ক্লাসরুমে। আমি তো 2-3 বার গিয়ে দেখে এসেছি, সে কি আবার আমাকে ফোন দিবে? আমি তো তার নাম্বারটা ডিলিট করে দিয়েছি। এখন আমি কিভাবে কি করব? কার কাছ থেকে তার নাম্বার নিতে পারবো না। এই রাতের বেলা আবার কাকে ফোন দিয়ে নাম্বার নিব? লামিয়া এসব কিছু চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এসব চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে এইসব কিছু চিন্তা করতেছে, কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। অন্যদিকে রাকিব রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু ইয়াসিন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইয়াসিন বলতে লাগলো, কিরে রাকিব, তুই আজকে বিকেল আড্ডা দিতে আসলি না, আবার প্রাইভেট পড়তেও গেলি না? তোর সমস্যা কি? সামান্য একটা ঝামেলা নিয়ে তুই এরকম করছিস কেন? আরে ভাই, তোরা ফোন দিয়েছিস কেন? আমার ভালো লাগতেছিল না, এটার জন্য আমি যাই নাই। তোদেরকে কি একবারও বলেছি আমাকে ফোন দিয়ে এসব কিছু জিজ্ঞেস করার জন্য? আজকের পর থেকে তোরা আর আমাকে ফোন দিবি না। তোদের সাথে আমি আর কখনো কথা বলবো না। এই বলে রাকিব কলটা কেটে দিয়ে সাইলেন্ট করে গেম খেলতে লাগলো। এদিকে ইয়াসিন অনেকবার কল দিয়েছে কিন্তু কল আর রিসিভ করে নাই। সারা রাত গেম খেলে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে কলেজে যাইতেছে এমন সময় রাস্তায় লামিয়ার সাথে দেখা হয়ে গেল। লামিয়া ম্যাডাম রিক্সা থেকে নেমে রাকিবের পাশে এসে হাঁটতে লাগলো। লামিয়াকে দেখে রাকিব বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আজকে হঠাৎ আমার সাথে হাঁটাহাঁটি করতেছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? শরীর স্বাস্থ্য ভালো নেই, এটার জন্যই তো তোমার সাথে হেঁটে হেঁটে কলেজে যাইতেছি। গত পরশুদিন তুমি যেই কাজটা করেছো আমার সাথে, ওইটার পর থেকে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে। আমি রাতে ঘুমাতে পারি না, বারবার তোমার কথা মনে পড়ে। তুমি আমাকে এটা কি জাদু করলে রাকিব? ম্যাডাম, আমি আপনাকে কোনো জাদু করি নাই। জাস্ট বন্ধুদের কথা মতো বাজি ধরে আপনার সাথে এরকমটা করেছি। আর ম্যাডাম, আজকের পর থেকে আপনার সাথে আমার আর কোনো কথা হবে না, আর আপনিও আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। হঠাৎ কেন এত পরিবর্তন হয়েছে তোমার? গতকালকে 2টা চড় মারার কারণে এরকম পরিবর্তন হয়েছে, তাই না? আমি যদি জানতাম যে এই কাজটা তুমি করো নাই, তাহলে কি আমি তোমাকে চড় মারতাম? এখানে তো আমার অপরাধ নেই, যা অপরাধ ছিল সব হচ্ছে তোমার ওই বন্ধুর। তুমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দাও। আমার সাথে কথা বলা বন্ধ করবে কেন? আমি তো তোমার ম্যাডাম, আমার সাথে কথা বলতেই পারবে। আমি প্রয়োজন মনে করি না আপনার সাথে কথা বলা, তাই বললাম যে আপনার সাথে আর কথা বলবো না আমি। আর এখন আপনি সামনের দিকে যান, আমার সাথে হাঁটাহাঁটি করতে হবে না। আমার সাথে হাঁটলে আপনি খারাপ হয়ে যাবেন। আমি ভালো মানুষ না। কে বলেছে তুই ভালো মানুষ না? তুই তো খুবই ভালো মানুষ। তুই ভালো মানুষ না হলে কি আর আমাকে ওইভাবে জড়িয়ে ধরে লিপকিস করতে পারতি? কখনোই পারতি না। এখন তোকে একটা অফার করতেছি, পারবি তো করতে? রাকিব লামিয়ার দিকে তাকিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি অফার বলেন, করার চেষ্টা করব। তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে যতক্ষণ লিপকিস করতে পারবি, প্রত্যেক মিনিটের জন্য আমি তোকে 100 টাকা করে দিব। তবে হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে লিপকিস করতে হবে, একটুও ছাড়া যাবে না। যা কিছু হয়ে যাক, পারবি তো? লামিয়ার এরকম কথা শুনে রাকিব কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রাকিব বলতে লাগলো, হ্যাঁ পারবো, তবে কোথায় গিয়ে করতে হবে? কলেজের মাঝখানে নাকি অন্য কোথাও আমাকে নিয়ে যাবেন? আমাদের বাড়িতে গিয়ে করতে হবে। যদি পারিস তাহলে বল, আর যদি না পারিস তাহলে করার দরকার নেই। আরে পারবো পারবো, এটা তো আমার জন্য একদম সিম্পল ব্যাপার। কিন্তু আপনি যে আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন, আপনার আব্বু আম্মু বলবে না কিছু? আমার আব্বু আম্মু বাসায় নেই, ওরা গ্রামে গেছে। 2-3 দিন গ্রামে থাকবে। তুই চাইলে এই 2-3 দিন আমার সাথে থাকতে পারিস। আমি তাও আবার আপনাদের বাড়িতে এই 2-3 দিন থাকবো? এটা আপনি কিভাবে বলতে পারলেন? আপনি একটা অবিবাহিত মেয়ে আর আমি একটা অবিবাহিত ছেলে। আশেপাশের মানুষ যদি দেখে তাহলে তো আমাকে ধরে এমন মাইর মারবে, হাড্ডি গুড্ডি পুরো এক করে ফেলবে।
আরে কিছুই হবে না, রাতের বেলা তুই আসবি, আবার সকালে ফজরের আজান দিলে আমি তোকে ঘুম থেকে উঠিয়ে দিব, তখন চলে যাবি। আপনি তো দেখি আমার চাইতেও দ্বিগুণ শয়তানি বুদ্ধি মাথায় নিয়ে ঘুরে বেড়ান। আপনি কি আমাকে লাইক করেন নাকি? তোর সাথে তো আর ফেসবুকে আমার অ্যাড নেই যে তোকে লাইক করব, কমেন্ট করব আর শেয়ার করব। আরে আমি ওইটা বলতেছি না, আমি বলতে চাইতেছি যে আপনি কি আমাকে পছন্দ করেন নাকি? পছন্দ হতেই পারে, তবে এতটাও শিওর না। 2-3 দিন তোর সাথে থাকি, এরপরে বলতে পারবো কতটা শিওর আমি। রাতের বেলা কিভাবে ঘুমাবেন? একসাথে ঘুমাবেন নাকি আলাদা আলাদা রুমে ঘুমাবেন? তুই যদি রাতের বেলা আর কিছু না করিস তাহলে আমার সাথে ঘুমাতে পারবি, তবে আমি যা ইচ্ছা তাই করব তোর সাথে, অসুবিধা হবে না তো? অসুবিধা তো হবে না। আপনি মনে হয় আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছেন, তাই না? না হলে তো আর কেউ এমনি এমনি এইভাবে বাসায় ডেকে নিয়ে যাবে না। আরে পাগল, আমি তোকে মারবো কেন? অযথা তোকে মেরে জেলের ভেতরে যেতে চাই না। তাহলে আপনি সত্যি সত্যি আমাকে অফার করতেছেন আপনাকে লিপ কিস করার জন্য, নাকি আপনি এইভাবে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতেছেন? আমি সত্যিই তোকে অফার করতেছি। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই এখন একটু স্পর্শ করতে পারিস। আশেপাশে তো তেমন বেশি মানুষ নেই, আর আমাদের দিকে কেউ তাকাবেও না। থাক, দরকার নেই, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি যে সত্যি কথা বলতেছেন। তবে রাতের বেলা যাওয়াটা খুবই মুশকিল, সন্ধ্যাবেলা যেতে হবে। কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না, তবে তুই তোর ব্যাগ নিয়ে চলে আসবি। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমার কাছে প্রাইভেট পড়িস। সন্ধ্যা 7টার দিকে আসবি। ওকে, এখন তাহলে আপনি তাড়াতাড়ি করে কলেজের ভিতরে চলে যান, আমি 2-3 মিনিট পরে কলেজের ভিতরে প্রবেশ করব। লামিয়া রাকিবের কথা শুনে তাড়াতাড়ি করে চলে গেল কলেজের ভিতরে। অন্যদিকে রাকিব প্রায় 5 মিনিট পর কলেজের ভিতরে প্রবেশ করে সোজা চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে তার বন্ধুরা বসে আছে লাস্ট বেঞ্চে। এটা দেখে রাকিব অন্য পাশে গিয়ে বসে পড়লো। রাকিবকে অন্য পাশে বসে পড়তে দেখে ইয়াসিন বলতে লাগলো, রাকিব, আমরা কি বেশি অপরাধ করে ফেলেছি? আমরা তো আমাদের অপরাধের জন্য তোর কাছে মাপ চেয়েছি, তারপরও কেন এমন করছিস বন্ধু? প্লিজ আমাদেরকে মাফ করে দে, আমরা তো একটু একটু ভুল করতেই পারি। ইয়াসিনের কথা শুনে রাকিব কোনো কিছুই বলল না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইয়াসিনকে উদ্দেশ্য করে রাকিব বলতে লাগলো, আচ্ছা যা, তোদেরকে মাফ করে দিলাম, তবে একটা কথা মনে রাখিস, আর কখনো এইরকম কোনো কিছু করবি না যাতে আমাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরে। তোর এইরকম সামান্য একটা ভুলের জন্য আমাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরেছে। হ্যাঁ বন্ধু, আমি ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই এরকম কোনো কিছু করব না যাতে আমাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরে। ইয়াসিন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে ওইখান থেকে চলে আসলো তার সিটে। প্রায় 10 মিনিট পর লামিয়া ম্যাডাম ক্লাসরুমে প্রবেশ করে ক্লাস করাতে লাগলো। যতক্ষণ ক্লাস করাচ্ছিল ততক্ষণ রাকিবের পাশাপাশি দাঁড়িয়েছিল আর রাকিবের সাথে টুকটাক কথা বলছিল। ক্লাস শেষ করে চলে যেতেই ইয়াসিন রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাকিব, ম্যাডামের সাথে আবার কথা বলা শুরু করে দিয়েছিস? হ্যাঁ ম্যাডাম আমার কাছে মাপ চেয়েছে, তার ভুলের জন্য আমিও ম্যাডামকে মাফ করে দিয়ে আবার কথা বলা শুরু করেছি। কেন, সমস্যা হচ্ছে নাকি তোদের? আরে না, আমাদের সমস্যা হতে যাবে কেন? তুই রিলেশন করছিস, এটা তো আমাদের আরো ভাগ্যের বিষয়। আমি আবার কখন বললাম আমি ম্যাডামের সাথে রিলেশন করতেছি? উল্টাপাল্টা কথা বলিস না, উল্টাপাল্টা কথা একদম পছন্দ না আমার। আচ্ছা সরি, আর কখনো উল্টাপাল্টা কোনো কথা বলবো না। রাকিব দুপুর অবধি ক্লাস করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রাকিবের আম্মু এসে দরজা খুলে দিল। রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে রাকিব, আজকে এত খুশি খুশি লাগতেছে কেন তোকে? এমনিতেই খুশি খুশি লাগতেছে। আর আম্মু তোমাকে একটা কথা বলতেছি, আগামী 2-3 দিন আমি শুধু রাতের বেলা আমার ম্যাডামদের বাসায় থাকবো। কেন তুই হঠাৎ শুধু রাতের বেলা তোর ম্যাডামের বাসায় থাকবি কেন? তোর ম্যাডামের আব্বু আম্মু আছে না, তারা তো বাসায় থাকবে, তাহলে তুই থাকতে যাবি কেন? তারা যদি বাসায় থাকতো তাহলে কি উনি আমাকে বলতো যে ওনাদের বাসায় 2-3 দিন থাকার জন্য শুধু রাতের বেলা? তারা নাকি গ্রামে গেছে আর ম্যাডাম পুরো বাড়িতে একা, অন্য কেউ নেই, এটার জন্য আর কি ভয় পাচ্ছে, তাই আমাকে বলেছে যে রাতের বেলা থাকার জন্য ওনার পাশের রুমে। ও আচ্ছা, ঠিক আছে থাকিস তাহলে। তবে একটা কথা, ওইটা কিন্তু তোর ম্যাডাম, অন্য কেউ না। এটা সবসময় মাথায় রেখে যা ইচ্ছা তাই করিস। এখন ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করতেছি। রাকিব চলে আসলো উপরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে লামিয়া কল দিয়েছে।
কলটা রিসিভ করতে ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, রাকিব, তুমি রাতের বেলা তোমাদের বাসা থেকে খাবার খেয়ে আইসো না, আমি রান্না করব, এরপর দুইজনে মিলে খাবো। ঠিক আছে ম্যাডাম, আমি রাতের বেলা খাবার না খেয়ে আপনাদের বাসায় চলে যাব। লামিয়া রাকিবের সাথে টুকটাক এইসব কথা বলতেছে। এইসব কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল নেই। রাকিব সন্ধ্যা 7টার দিকে চলে আসলো লামিয়াদের বাসায়। কলিং বেল দিতেই লামিয়া এসে দরজা খুলে দিল। রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়ে রাকিবকে ভিতরে নিয়ে আসলো। টেবিলে বসে থাকতে পারো, আমি আমার রান্না শেষ করে এরপরে আসতেছি, তোমার সব পড়া ধরবো। ঠিক আছে, পড়া ধরবেন, তবে একটা কথা, আমি যদি না পারি তাহলে শাস্তি দিবেন না তো? না পারলে তো অবশ্যই শাস্তি দিব, তার শাস্তিগুলো এখন না, রাতের বেলা দিব। ও আচ্ছা ঠিক আছে, আমি পড়তে থাকি, আপনি আপনার রান্না শেষ করতে থাকেন। লামিয়া তার রান্না শেষ করে এসে রাকিবের পাশে বসে পড়ল। এদিকে রাকিব আস্তে আস্তে করে তার একটা হাত লামিয়ার হাতের উপর রাখতেই লামিয়া রাকিবের হাত শক্ত করে ধরে ফেলল আর বলতে লাগলো, এখন তাড়াতাড়ি পড়াগুলো বলতে থাকো। রাকিব লামিয়াকে পড়াগুলো বলতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে পড়াগুলো বলে ফেলতেই লামিয়া আর রাকিব চলে আসলো খাবার টেবিলে। লামিয়া 2টা প্লেটে খাবার রেডি করতেছে দেখে রাকিব বলতে লাগলো, ম্যাডাম, যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি আমাকে খাইয়ে দিতে পারবেন? নিজে খেয়ে নিতে পারবেন, তাও আবার 1 প্লেটে? রাকিবের কথা শুনে লামিয়া একবার রাকিবের দিকে তাকিয়ে আবার কি যেন মনে করে 1 প্লেটে খাবার নিয়ে দুজনে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুজন বসে গল্প করতেছে। এইদিকে লামিয়া আস্তে আস্তে করে রাকিবের দিকে ক্রমশ এগিয়ে আসতেছে। হঠাৎ করে লামিয়া একেবারে রাকিবের শরীরের সাথে লেগে গেল আর বলতে লাগলো, রাকিব চলো এখন রুমে যাই, রাত 11টা বেজে গেছে, ঘুমাতে হবে, কালকে তো আবার কলেজ আছে। হ্যাঁ চলেন যাওয়া যাক। রাকিব আর লামিয়া চলে আসলো রুমের ভিতরে। দুইজনে বিছানায় শুয়ে আছে, মাঝখানে কোলবালিশ দেওয়া। হঠাৎ করে লামিয়া কোলবালিশটা সরিয়ে আস্তে আস্তে করে রাকিবের পাশে চলে আসলো। রাকিবকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, সন্ধ্যাবেলা কলেজে যাওয়ার সময় কি বলেছিলাম মনে নেই? ওইটা করবে না নাকি? হ্যাঁ ওটা তো করতেই হবে, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি কিভাবে করব? তবে যতক্ষণ করব তার মধ্যে থেকে যদি আমাদের মধ্যে অন্য কিছু হয়ে যায় তাহলে আপনি কি করবেন? ওইটা পরে দেখা যাবে, অন্য কিছু হলে ওইটা আমি বুঝে নিব। রাকিব লামিয়ার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে লিপকিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইরকম ভাবে লিপকিস করতে থাকলো। প্রায় 10 মিনিট লিপকিস করার পর হঠাৎ করে রাকিব লামিয়ার জামাটা যেই খুলে ফেলতে যাবে এমন সময় লামিয়া রাকিবকে ধাক্কা মেরে কিছুটা দূরে সরিয়ে দিতেই দুজনের হুঁশ ফিরল। রাকিব লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই এম সরি, আসলে বুঝতেই পারছেন অনেকটা গভীরে চলে গিয়েছিলাম, মাথার মধ্যে অন্যরকম কিছু একটা কাজ করছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন ঘুমাও, আর অনেকক্ষণ তো লিপকিস করেছো, এটার জন্য তোমাকে সকালে টাকা দিয়ে দিব। টাকা দেওয়ার দরকার নেই, আবার এই রকম একটু রোমান্স করলেই চলবে, আর একটু হলেই তো বাকি রোমান্স করে ফেলতাম। বললেই হলো নাকি যে বাকি রোম্যান্স করে ফেলবে? আমি যতক্ষণ তোমাকে না দিব ততক্ষণ তুমি করতে পারবে না, কখনোই না। এখন তাড়াতাড়ি ঘুমাও, আমিও ঘুমালাম। এই বলে লামিয়া আর রাকিব দুজনে চোখ বন্ধ করলো। রাকিব ঘুমিয়ে গেছে, লামিয়ার চোখে ঘুম আসতেছে না। রাকিবের দিকে তাকিয়ে লামিয়া মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, এই ছেলের মধ্যে কি এমন আছে যে এই ছেলের সাথে এমনটা হচ্ছে আমার? আমি তো কখনোই চাইতাম না এরকমটা, আজকে হঠাৎ কেন এরকমটা হলো? সামান্য মাত্র 1 বছরের দেখা সাক্ষাতে এরকম হয়ে গেল, কখনোই আশা করি নাই। লামিয়া এইসব চিন্তা ভাবনা করতেছে আর রাকিবের দিকে এগিয়ে আসতেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রাকিবের একেবারে খুব কাছে। রাকিবের বুকে মাথা রেখে রাকিবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো লামিয়া। সকালবেলা ফজরের আজানের শব্দে রাকিবের ঘুম ভেঙে যেতেই দেখতে পেল লামিয়া তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে রাকিব লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, ওই ম্যাডাম আর ঘুমাতে হবে না, ফজরের আজান দিয়ে দিয়েছে, আমাকে এখন যেতে হবে, ছাড়েন আমাকে। ঘুমিয়ে থাকো তো তুমি, আজকে যাওয়ার দরকার নেই। এখন যদি আমি না যাই তাহলে অনেক বড় সমস্যা হবে, আমাকে যেতে দেন। আর আপনি তো বলেছেন ফজরের আজান দিলে আমাকে ছেড়ে দিবেন, প্লিজ এখন ছেড়ে দেন আমাকে। আহা রাকিব, একটু থাকো, এমন করতেছো কেন? দেখতেছো না আমি ঘুমিয়ে আছি, আমাকে ঘুমাতে দাও। আমার খুব শান্তি লাগছে তোমার বুকে ঘুমিয়ে। আচ্ছা তাহলে ঘুমান, আমিও ঘুমাই, পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে আপনি দেখে নেবেন কিন্তু। এই বলে লামিয়া আর রাকিব আবারও ঘুমিয়ে দিয়ে বাড়ি জমালো। সকাল 10টায় রাকিবের ঘুম ভাঙতেই দেখতে পেল তার আম্মু অনেকবার কল দিয়েছে। রাকিব তার আম্মুকে কল দিয়ে জানিয়ে দিল সে কিছুক্ষণ পর আসতেছে। এদিকে এখনো দুজন শুয়ে আছে।
রাকিব লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ম্যাডাম ও ম্যাডাম এবার ছাড়েন আমাকে, সকাল 11টা বেজে গেছে। আজকে তো কলেজে যেতে পারলাম না, সাথে আপনিও যেতে পারলেন না। আমাকে তো বাসায় যেতে হবে। বাসায় না গেলে তো আবার আম্মু চিন্তা করবে। সকাল থেকে অনেকবার কল দিয়েছিল, আমি এখন কল দিয়ে বলে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আসতেছি। যেতে দিব, তবে আমাকে অনেকক্ষণ আদর করতে হবে, তাহলে তোমাকে যেতে দিব। ঠিক আছে, আদর করব। আগে ফ্রেশ হয়ে আসি, এরপরে না হয় আদর করব। এই বলে রাকিব চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে লামিয়াকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো, মানে ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর রাকিব লামিয়াকে ছেড়ে দিয়ে লামিয়ার কপালে আর গালে চুমু দিয়ে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। অন্যদিকে লামিয়া বিছানা গোছাতে গোছাতে মনে মনে বলতে লাগলো, এই ছেলে বুকে যখন শুয়েছিলাম তখন আমার প্রচুর শান্তি লাগছিল। এটাই মনে হয় মানসিক শান্তি। যে করেই হোক এই ছেলেকেই আমার বিয়ে করতে হবে। লামিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিল। অন্যদিকে রাকিব বাড়ির সামনে এসে কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। রাকিবকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে রাকিব, তুই এতক্ষণ কোথায় ছিলি? সেই রাতের বেলা গিয়েছিস, আর এখন বাজে দুপুর 12টা, এখন আসার সময় হলো, আর আমাকে বলেছিস ফজরের নামাজের সময় চলে আসবি। আসলে আম্মু, ফজরের নামাজের সময় আসতাম, কিন্তু ম্যাডাম তো পাশের রুমে ছিল। ম্যাডামকে অনেক ডেকেছিলাম, ম্যাডাম ঘুম থেকে উঠে নাই, তাই আর কি। ম্যাডাম যখন ঘুম থেকে উঠেছে তখন আমি আসতে পারছি। ও আচ্ছা, বেশ ভালো করেছিস। তা মেয়েটার ছবি আছে নাকি? থাকলে আমাকে একটু দেখা, আমিও দেখি তোর ম্যাডাম দেখতে কেমন সুন্দরী, যে তুই তোর ম্যাডামের কথা শুনে চলে গেছিস তাদের বাসায় থাকার জন্য। কেন আম্মু, আমি কি তাদের বাসায় থাকতে পারবো না নাকি? ম্যাডামদের বাসায় থাকলে কোনো সমস্যা? সমস্যা না তো কোনো, তবে তোদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। তাড়াতাড়ি তোর ম্যাডামের ছবি দেখা, আমিও দেখতে চাই তোর ম্যাডামকে। যদি আমাদের পছন্দ হয় তাহলে তোর ম্যাডামকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। ম্যাডামের তো ছবি নেই আমার কাছে, তবে ওয়েট করো, আমি ব্যাগ রেখে এরপরে আসতেছি, তখন ম্যাডামের কাছ থেকে ছবি চাইবো। এই বলে রাকিব চলে আসলো তার রুমে। ব্যাগটা টেবিলের উপর রেখে যেই চলে আসতে যাবে এমন সময় দেখতে পেল লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, রাকিব, বাসায় পৌঁছে দিয়ে গেছো তো? হ্যাঁ, বাসায় পৌঁছে গেছি ম্যাডাম। আর একটা কথা, আপনি আপনার কয়েকটা ছবি আমার হোয়াটসঅ্যাপে একটু দেন তো, আম্মু আপনাকে দেখতে চাইছে। এখন তুলে দিবেন? আচ্ছা, ফোন রাখো তাহলে, আমি ছবি তুলে তোমাকে পাঠাচ্ছি। এরপরে তুমি তোমার আম্মুকে আমার ছবি দেখাবে। এই বলে লামিয়া কলটা কেটে দিয়ে কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিল রাকিবের হোয়াটসঅ্যাপে। এদিকে রাকিব নিচে এসে তার আম্মুকে ছবিগুলো দেখাতেই তার আম্মু বলতে লাগলো, বাহ, তোর ম্যাডাম তো দেখি দেখতে খুবই সুন্দর। তোর পছন্দ হয়েছে নাকি? পছন্দ হলে বলতে পারিস, তোর জন্য এই ম্যাডামকেই নিয়ে আসবো। এইরকম ম্যাডাম যদি একটা থাকে তাহলে পছন্দ হবে না কেন? আমাদের কলেজের সকল ছেলেদের পছন্দ এই লামিয়া ম্যাডামকে, আমার আবার পছন্দ হবে না? তুমি কি করে ভাবলে? আমি তো জানি তোর পছন্দ হয়েছে, এটার জন্যই তো তুই তোর ম্যাডামের বাসায় গিয়েছিলি থাকার জন্য। না হলে তো তুই কখনোই যাইতি না, কারণ অন্য বাসায় কখনো তুই থাকিস না, তাও আবার এতক্ষণ। আসলে আম্মু, আমি যে কেমন করে সারা রাত কাটিয়ে দিয়েছি আর এতক্ষণ ওই বাড়িতে ছিলাম আমি নিজেও জানি না, তবে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল, এটার জন্য আমি এতক্ষণ ছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটার জন্যই তো তোকে আর তেমন কিছু জিজ্ঞেস করি নাই, ডাইরেক্ট মেয়েটার ছবি দেখতে চাইছি। মেয়েটার পরিবার কবে আসবে বলেছে? ম্যাডাম তো বলেছে 2-3 দিন পর আসবে, তবে আম্মু এখন বিয়ের কথাবার্তা বলার দরকার নেই, আরও কয়েকটা দিন যাক, এরপরে না হয় বিয়ের কথাবার্তা বলবে। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করেছি যে আরও কয়েকটা দিন যাক, আর এইদিকে আমি তোর আব্বুকে বুঝিয়ে মানিয়ে নেই, ততদিনের সময়টাও চলে যাবে। আচ্ছা, আমি এখন তাহলে রুমে গেলাম। এই বলে রাকিব চলে গেল তার রুমে। অন্যদিকে রাকিবের বন্ধু ইয়াসিন আর ফারুক বসে আছে ক্লাসরুমে। এমন সময় ইয়াসিন ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ফারুক, একটা বিষয় খেয়াল করেছিস? আজকে কিন্তু লামিয়া ম্যাডাম আসে নাই, সাথে রাকিবও আসে নাই। নিশ্চয়ই দুজনের মধ্যে কোনোভাবে সম্পর্ক হয়েছে বা তারা দুজন কোথাও গেছেন। হ্যাঁ, আমিও এটাই চিন্তা ভাবনা করেছি। ম্যাডাম আর রাকিব হয়তো কোথাও চলে গেছে। এই ক্লাসটা শেষ করে এরপর রাকিবদের বাসায় যাই, গিয়ে দেখি রাকিব বাসায় আছে নাকি। যদি দেখতে পাই রাকিব বাসায় নেই, তাহলে আমরা ধরে নিব যে রাকিব ম্যাডামের সাথেই গেছে।
দুজন এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে ক্লাস শেষ করে সোজা চলে আসলো রাকিবদের বাসায়। কলিং বেল দিতেই রাকিবের আম্মু এসে দরজা খুলে দিল। ইয়াসিন রাকিবের আম্মুকে দেখে বলতে লাগলো, আন্টি, রাকিব বাসায় আছে নাকি? হ্যাঁ, রাকিব বাসায় আছে, তার রুমে যাও, গিয়ে দেখো। ইয়াসিন আর ফারুক চলে আসলো রাকিবের রুমে। এসে দেখে রাকিব বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। রাকিবকে গেম খেলতে দেখে ইয়াসিন বলতে লাগলো, কি রে শালা, আজকে কলেজে যাস নাই কেন? তোর জন্য আমরা রাস্তায় কতক্ষণ অপেক্ষা করেছিলাম, তোকে ফোনও দিয়েছিলাম, একবারও তো ফোনটা রিসিভ করতে পারতি। আর বলিস না, এমনভাবে ঘুম দিয়েছিলাম যে ঘুম থেকে উঠেছি 11টার দিকে, তাই আর কি তোদের ফোন রিসিভ করতে পারি নাই। কার সাথে আবার ঘুমিয়েছিস যে এরকম লম্বা একটা ঘুম দিয়েছিস? নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে, সত্যি করে বলতো। আসলে কালকে রাতে আমি মাথা ব্যথার ট্যাবলেট খেতে গিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছি, এটার জন্য আর কি এতক্ষণ ঘুমিয়েছিলাম। রাকিব এইসব কথাবার্তা বলতেছে তার বন্ধুদের সাথে। এমন সময় রাকিবের আম্মু তাদের জন্য কফি নিয়ে আসলো। সবাইকে কফি দিয়ে চলে গেল রাকিবের আম্মু। এদিকে ইয়াসিন রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিব, তুই আজকে কলেজে যাস নাই, ম্যাডামও আজকে কলেজে আসে নাই। নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে বন্ধু। যদি কাহিনী না থাকতো তাহলে তো তোরা দুজনের মধ্যে কেউ একজন কলেজে যাইতি। আমার বিশ্বাস হচ্ছে না যে তুই এতক্ষণ ঘুমিয়েছিলি। তোর যদি বিশ্বাস না হয় তাহলে আর কোনো কিছু বলার নেই আমার, কারণ তোদেরকে কখনো একটা জিনিস বলে বিশ্বাস করাতে পারি নাই। রাকিব এসব কথাবার্তা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ইয়াসিন ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল লামিয়া ম্যাডামের হোয়াটসঅ্যাপ। এটা দেখে ইয়াসিন বলতে লাগলো, বুঝতে পারছি মামা, আমাদের আর বোঝাতে হবে না। তুমি সাঁতার না জেনে ম্যাডামের পুকুরে ডুব দিয়েছো। যদি তোমাকে বাঁচাতে হয় তাহলে তো আমাদের গিয়ে বাঁচাতে হবে। প্রয়োজন পড়লে আমাদেরকে ডাক দিও, আমরা অবশ্যই গিয়ে তোমাকে বাঁচাবো। শালা চুপচাপ এখানে বস, আমি ম্যাডামের সাথে 2 মিনিটে কথা বলে শেষ করে এরপরে আসতেছি। এই বলে রাকিব কলটা রিসিভ করে চলে আসলো ব্যালকনিতে। 2 মিনিট লামিয়ার সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে ওইখান থেকে চলে আসলো আবার রুমের ভিতরে। তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। বিকালে তিনজন খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করার জন্য চলে আসলো বাহিরে। অন্যদিকে লামিয়া খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখতেছে আর মনে মনে বলতেছে, আবার কখন সেই মুহূর্ত আসবে? হে আল্লাহ, তাড়াতাড়ি রাত করে দাও। সময়টা যে আমার জন্য বড্ড পড়ে আছে। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে রাতের রান্না রেডি করার জন্য চলে আসলো রান্নাঘরে। অন্যদিকে রাকিব তার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। রাকিব ঘরের ভিতরে প্রবেশ করতে করতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি তাহলে এখন চলে যাই, আর কালকে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, সাবধানে যাস তাহলে, রাস্তাঘাটে দেখে শুনে এরপরে যাবি। রাকিব তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ওইখান থেকে চলে আসলো লামিয়াদের বাসায়। কলিং বেল দিতেই লামিয়া এসে দরজা খুলে দিল। বাহ, আজকে তো দেখি খুব তাড়াতাড়ি চলে এসেছো। ভালোই হয়েছে, আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভেতরে আসো। রাকিব বাড়ির ভিতরে চলে গেল। এদিকে লামিয়া দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো। সোফায় দুজনে বসে চিকেন ফ্রাই খাইতেছে আর টিভি দেখতেছে। এমন সময় রোমান্টিক একটা সিন আসলো। রাকিব লামিয়ার দিকে তাকাচ্ছে আর লামিয়া রাকিবের দিকে তাকাচ্ছে। লামিয়া বলতে লাগলো, রাকিব, এখন কোনো কিছুই হবে না। রাতে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে এরপরে যা করার করবে। এর মধ্যে আর কোনো কিছুই হবে না। একটু 1 মিনিট বা 2 মিনিটের জন্য প্লিজ। লামিয়া আর মানা করতে পারলো না। রাকিবের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে লিপকিস করতে লাগলো। এদিকে রাকিব লিপকিসের পাশাপাশি লামিয়ার ঘাড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। লামিয়া আরো রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর লামিয়া রাকিবকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, রাকিব, আমরা কিন্তু এই 2 দিনে অনেকটা কাছাকাছি চলে এসেছি। তুমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারো আমার সাথে। আমি তো তোমাকে এখানে বাধা দেই না। আমি তোমাকে একটা কথা বলি, রাখবে আমার কথাটা? হ্যাঁ বলেন, কি বলবেন? আমি আপনার সব কথা রাখবো। আমার আব্বু আম্মু আসলে তুমি তোমার আব্বু আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসবে। 2 পরিবারের মতামতে আমাদের বিয়ে যাতে হয়ে যায় ওইরকম ব্যবস্থা করতে হবে। পারবে না তুমি? হ্যাঁ পারবো। আমি বাসায় বলে দিয়েছি, আম্মু বলেছে যে তোমার আব্বু আম্মু আসলে এরপরে আমার আব্বু আম্মু আসবে তোমার পরিবারের সাথে কথা বলতে। তখন যদি তোমার পরিবার রাজি হয় তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বেশ ভালো কাজ করেছো। আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দিব আমি তোমাকে। তেমন বেশি কিছু না, এইভাবে জাস্ট আদর দিলেই চলবে। আমার আর তেমন বেশি কিছু চাই না। লামিয়া রাকিবের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো খাবার টেবিলে।
দুজন খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছে। এমন সময় লামিয়া হুট করে রাকিবের কোলে বসে পড়ল। এটা দেখে রাকিব বলতে লাগলো, আপনি তো আমার থেকে সিনিয়র, আমার তো আপনার কোলে বসার কথা ছিল। অবশেষে কিনা আপনি আমার কোলে এসে বসে পড়লেন। হ্যাঁ, আমি তোমার কোলে এসে বসে পড়লাম, কারণ তোমার কাছে আমার প্রচুর শান্তি লাগে। ও আচ্ছা, তাহলে আর একটু শান্তি করে দেই তোমাকে, চলো। এই বলে রাকিব লামিয়াকে জড়িয়ে ধরে লামিয়ার প্রত্যেকটা জায়গায় কিস করতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে কিস করার পর হঠাৎ করে রাকিব লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আমার আদর লাগবে, আমাকে আদর করতে পারবেন? রাকিব, এখন এগুলো ছাড়া আমি তোমাকে আর অন্য কোনো কিছু করতে দিতে পারবো না। বিয়ে হয়ে গেলে তোমার যা ইচ্ছা তাই করতে পারবে, আমি তখন তোমাকে আটকাবো না। কিন্তু আমার এখন যে করতে মন চাইতেছে, কিছু তো একটা করবেন। আচ্ছা, কাছে আসো, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, দেখবে যে কোনো কিছুই করতে মন চাইবে না। এই বলে লামিয়া রাকিবকে জড়িয়ে ধরে ঘুমের দিশে পাড়ি জমালো। অন্যদিকে লামিয়ার আব্বু আম্মু ট্রেনে বসে আছে। আজকে তারা আবার ঢাকায় ফিরতেছে। ফজরের আজান দিতেই ট্রেন এসে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়ালো। দুইজন নেমে একটা বাসে করে চলে আসলো তাদের এলাকায়। একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কয়েকবার কলিং বেল দিল। এদিকে লামিয়া কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যেতেই নিচে এসে দরজা খুলে দিতেই দেখতে পেল তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। লামিয়া তার আব্বু আম্মুকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা যে আজকে আসবে আমাকে একবার ফোন দিয়ে জানাবে না? আমরা ভেবেছিলাম কালকে আসবো সকালবেলা, কিন্তু এখন তো আর মন ঠিকতেছে না ওইখানে, তাই আর কি চলে এসেছি। আর তোকে জানিয়ে আসতে হবে কেন? এমনিতেই বলতেছি, জানিয়ে আসতে তাহলে তো আমি তোমাদের জন্য রান্না করে রাখতে পারতাম। লামিয়া তার আব্বু আম্মুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। অন্যদিকে রাকিব ঘুম থেকে উঠে দেখে লামিয়া নেই। লামিয়াকে দেখতে না পেয়ে রাকিব নিচে আসতেই লামিয়ার আব্বু আম্মু রাকিবকে দেখে ফেলল। এদিকে রাকিব কিছুটা ভয় পেয়ে গেল লামিয়ার আব্বু আম্মুকে দেখে। লামিয়ার আব্বু বলতে লাগলো, কি রে লামিয়া, এই ছেলেটা কে আর এই বাড়িতে কি করে? আসলে আব্বু আম্মু, আমার একা একা থাকতে ভয় হচ্ছিল, তাই আর কি আমি তাকে ফোন দিয়ে নিয়ে এসেছি। আমি তাকে ভালোবাসি, প্লিজ ওকে কিছু করবে না, আমি তাকে বিয়ে করতে চাই। তোরা দুইজন কি এই 2 দিন ধরে একই রুমে ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, আমরা দুইজন একই রুমে ঘুমাচ্ছি, কিন্তু আব্বু সে খুব ভালো, আমার কোনো ক্ষতি করে নাই। এই ছেলে, তুমি তোমার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলো আমাদের বাসায় আসতে। আর লামিয়া, তুই কাজটা একদম ঠিক করলি না, তোর কাছে এটা আশা করি নাই কখনো। রাকিব চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে লামিয়ার আব্বু ধমক দিয়ে বলতে লাগলো, তোমাকে বললাম না তোমার আব্বু আম্মুকে ফোন দিয়ে নিয়ে আসার জন্য? তাড়াতাড়ি ফোন দাও তোমার আব্বু আম্মুকে, আর বলো যে এক্ষুনি এই বাড়িতে আসার জন্য। রাকিব তাড়াতাড়ি করে তার আব্বু আম্মুকে ফোন দিতেই রাকিবের আম্মু কলটা রিসিভ করলো। রাকিব তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাদেরকে একটু লামিয়াদের বাসায় আসতে হবে, লামিয়ার আব্বু আম্মু বলতেছে আসার জন্য। তুই না বললি লামিয়ার আব্বু আম্মু গ্রামে গেছে, তাহলে ওরা কখন আসলো? এই কিছুক্ষণ আগে এসেছে, তোমরা তাড়াতাড়ি আসো, আমি তোমাদেরকে ঠিকানা পাঠিয়ে দিতেছি। এই বলে রাকিব তার আম্মুকে ঠিকানা পাঠিয়ে দিতেই রাকিবের আম্মু রাকিবের আব্বুকে নিয়ে চলে আসলো সেখানে। দুই পরিবার একসাথে বসে আছে। এমন সময় লামিয়ার আব্বু বলতে লাগলো, দেখেন, আপনার ছেলে গত 2 দিন ধরে আমার মেয়ের সাথে থাকতেছে, আর এই ব্যাপারটা আমি জানি না। আজকে সকালে এসে তাদেরকে হাতে নাতে ধরলাম। এখন আমি চাই যে দুইজনকে বিয়ে দিয়ে দিতে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আজকেই বিয়ে দিয়ে দিব, আমি আর দেরি করতে চাই না। যেহেতু দুজন অপরাধ করেই ফেলেছে, তাহলে দুজনের বিয়ে দেওয়াটা খুব ভালো হবে। আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমি এখন কাজী ডেকে আনি গিয়ে। আর লামিয়ার আম্মু, তুমি রান্না বসিয়ে দাও, বেশি আয়োজন করার দরকার নেই। আচ্ছা, তুমি কাজী ডেকে আনো, আমি এই দিক দিয়ে রান্না বসিয়ে দিতেছি। লামিয়ার আব্বু আর রাকিবের আব্বু দুজনে মিলে চলে আসলো কাজী অফিসে। কাজীকে নিয়ে চলে আসলো বাসায়। লামিয়া আর রাকিবের বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী সাহেব চলে গেল। দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হলো। লামিয়ার আব্বু আম্মু লামিয়াকে রাকিবের হাতে তুলে দিল আর বলতে লাগলো, রাকিব, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটাকে দেখে রাখিও। যদি কোনো অসুবিধা হয়, টাকা পয়সা লাগে, তাহলে তুমি আমাকে ফোন দিয়ে বলবে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব। আর না হয় তুমি সে টাকা নিয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ের কোনো কিছুই হবে না। আমি আপনার মেয়েকে সব সময় দেখে রাখবো। এখন তাহলে আমাদেরকে বিদায় দেন।
লামিয়ার আব্বু আম্মু রাকিবকে বিদায় দিয়ে দিল। এদিকে রাকিব লামিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। রাকিবের আম্মু লামিয়াকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ দুইজন গল্প করে চলে আসলো রুমে। রাকিব দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ম্যাডাম, এখন আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারবো, আপনার কোনো সমস্যা হবে না তো? এখন তো তুমি আমার বর, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আর আমি তো তোমাকে গতকালকে রাতে বলেছি বিয়ের পর যা ইচ্ছে তুমি তাই কইরো, তোমাকে আমি মানা করব না। এখন তাহলে আমি আমার কাজ শুরু করে দেই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না, আমার তো কোনো আপত্তি নেই, তুমি তোমার কাজ শুরু করতে পারো। রাকিব লামিয়াকে জড়িয়ে ধরে লামিয়ার ঠোঁটে, গালে, ঘাড়ে বিভিন্ন জায়গায় কিস করতেছে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। এদিকে লামিয়াও মাতাল হয়ে গেছে। দুজন মাতালের মতো মাতলামি করতে করতে তারা তাদের আনন্দ উপভোগ করতে লাগলো। রাকিব লামিয়াকে তার নিচে ফেলে দিয়ে আদর করতেছে। এদিকে লামিয়া একটু পরপর আস্তে আস্তে চিৎকার দিতেছে। লামিয়ার চিৎকার শুনে রাকিব সাথে সাথে লামিয়ার ঠোঁট জোড়া কামড়ে ধরতেছে, যাতে লামিয়া জোরে চিৎকার করতে না পারে। আপনারা তো দেখি সবকিছু শুনে ফেলতেছেন, আর শোনার দরকার নেই, অনেক বেশি শুনে ফেলেছেন। আজকে তাহলে লামিয়া আর রাকিবকে বিদায় দেন। তারা তাদের সুন্দর সংসার গঠন করার জন্য নতুন জীবন শুরু করুক। গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। সমাপ্ত।